গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদেরকে অনুপাত সমানুপাতের সপ্তম শ্রেণীর অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম 1-এর 2.1-এর আমি তোমাদেরকে অলরেডি 5 অবধি করিয়ে দিয়েছিলাম, তাই তো? এই 5 অবধি করিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা 6-এর দাগ থেকে সলভ করব। 6-এর দাগ থেকে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজকে করে নেব। তাহলে তোমাদের কষে দেখি গণিত প্রভার 2.1-এর এই অঙ্ক কটা তোমাদের শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, 6 নম্বর অঙ্কতে দেখো তোমাদের কি বলেছে। বলেছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লেখো। তো দেখো, যদি আমি যদি পড়েছি সমকোণী, কি বলেছে যে সমকোণী সমদ্বিবাহু। সমকোণ মানে কি বলে? সমকোণ মানে যে কোণের একটি মান 90 ডিগ্রি হবে, বা যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হবে তাকে সমকোণ বলবো। আর সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু বলে। তাহলে দেখো, আমি যদি এই অঙ্কটার ছবিটা আমি খাতায় করি তাহলে নিশ্চয়ই জিনিসটা দেখতে এরকম হবে, ঠিক আছে? তাহলে বলেছে সমকোণ মানে নিশ্চয়ই সমকোণের মান আমরা এরকম আঁকি। এই কোণটার মান দেখো, এটা ভূমির সাথে 90 ডিগ্রি কোণ করে রয়েছে, তাই না? তাহলে এটা সমকোণ হয়ে গেল। আর সমদ্বিবাহু মানে কি? এই বাহুটা আর এই বাহুটার মাপ এখান থেকে এইটুকুনি যদি 5 সেন্টিমিটার হয়, এখান থেকে এইটুকুনির মাপও 5 সেন্টিমিটার হবে। তাহলে আমি বলতে পারি তো যে এই বাহুটা আর এই বাহুটার সমান, দৈর্ঘ্য সমান, তাই তো? তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু। আর যে ত্রিভুজের একটি কোণের মান, এটা একটা কোণ, একটি কোণের মান 90 ডিগ্রি, তাকে বলি আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে নিশ্চয়ই এটা। তাহলে নাম দিয়ে দিলাম এ বি সি। তাহলে ভালো করে বুঝবে, যে ত্রিভুজের দুটো বাহু সমান হয় তার বিপরীত কোণগুলো, এই কোণ দুটো সমান হবে, এই কোণ দুটোর মানও সেম হবে, ঠিক আছে? তাহলে ভালো করে বুঝবে, একটা ত্রিভুজের তিনটে কোণের মাপ কত হয়? 180 ডিগ্রি হয়, ঠিক আছে? একটা ত্রিভুজের তিনটে কোণের মাপ হয় 180 ডিগ্রি। তাহলে একটা কোণের মান এখানে তো আমাদের বেরিয়ে গেছে, বি কোণের মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমি বলতে পারি তো এ প্লাস সি, এই দুটো কোণের মান হবে 180 থেকে যদি আমি 90 ডিগ্রিকে বিয়োগ করে দিই তাহলে হবে আমাদের 90 ডিগ্রি পড়ে থাকে না? না, বুঝতে পারলে না? আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের মাপ 180 ডিগ্রি হয়। দুটো কোণ জানি না, দুটো কোণ এ আর সি। আচ্ছা, দুটো কোণকে যোগ করলে নিশ্চয়ই 180 থেকে 90, এই 90টাকে যদি বিয়োগ করে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেইটাই হচ্ছে এ আর সি এর যোগফল, তাই তো? এবার আমরা আর একটা জিনিস জানি যে দুটো কোণের মাপ সমান হবে, ঠিক আছে? দুটো কোণের মাপ কখন সমান হবে? যখন আমরা এই 90 ডিগ্রিকেই 2 দিয়ে যদি ভাগ করে দিই, 45 দুগুণে 90 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এটা লিখতে পারি তো যে অতএব কোণ এ টু বা অনুপাত কোণ বি অনুপাত কোণ সি। তাহলে কোণ এর মান কত বেরোচ্ছে? কোণ এর মান দেখো, আমরা এখানে করেছিলাম এই কোণটার মান কত বেরোচ্ছে? এই কোণটার মান বেরোচ্ছে 45 ডিগ্রি, এইটার মানও বেরোচ্ছে 45 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা কোণের এর মান লিখতে পারি 45 ডিগ্রি। আচ্ছা, অনুপাত বি কোণের মান 90 ডিগ্রি। আচ্ছা, অনুপাত সি কোণের মান আমাদের 45 ডিগ্রি, তাই তো? এটাকে তোমরা এ বি সি করেও সাজাতে পারো, এটাকে এ দিতে পারো, এটাকে বি দিতে পারো, এটাকে সি দিতে পারো, ঠিক আছে? তাহলে এটা যদি কাটাকুটি করি, 45 একে 45, 45 দুগুণে 90, 45 একে 45, তাহলে আমাদের অনুপাতটা কী বেরোলো? 1:2:1, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এই জায়গাটা। আচ্ছা, ঠিক আছে, এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে? তো এটাকে অনুপাতে তুমি লিখে দেবে এরকমভাবে, অনুপাত দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এটা গেল আমাদের 6 নম্বর। এবার দেখো 7 নম্বর অঙ্কতে বলেছে সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজের কোণের অনুপাত জানতে চেয়েছে, মনে রাখবে ভালো করে। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটে বাহুর মাপ সমান তাকে সমবাহু বলে। তাহলে এবার ভালো করে বুঝবে, যে ত্রিভুজের এই বাহুটাও 5, এই বাহুটাও 5, এই বাহুটাও 5, তাহলে 5 সেন্টিমিটার করে তিনটে হলে তিনটে বাহু সমান। তিনটে বাহু সমান হলে আমি বলতে পারি তো তিনটে কোণও সমান হবে, ঠিক আছে? তিনটে কোণের মানও সমান হবে। তাহলে তিনটে কোণের মান কত? আমরা জানি 180 ডিগ্রি, তাই তো? আচ্ছা, 180 ডিগ্রি যদি তিনটে কোণের মাপ হয়, তাহলে তিনটে কোণ একে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই সমান হবে, বলছি আবার 3, 6, 18, 60 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি তো যে কোণ এ বি আর সি,
তাহলে আমি বলতে পারি অতএব যে সমবাহু ত্রিভুজের, আমি আগের অঙ্কটাতে তোমাদের এই যে আগের যে অঙ্কটা করলাম এই অঙ্কটা কিন্তু আমি এখানে লিখিনি, হ্যাঁ এখানটা তোমরা লিখে নেবে যে আমি লিখে দিচ্ছি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের অনুপাত। ঠিক আছে, এটা লিখে নেবে, আমি এখানে জায়গা নেই দেখে এরকম বলে দিচ্ছি। এখানে দেখো এই অঙ্কটা দেখো, সমবাহু ত্রিভুজের তিনটে কোণের অনুপাত সমান চিহ্ন দিয়ে আমি কি লিখবো, কোণ এ অনুপাত কোণ বি অনুপাত কোণ সি। তাহলে কোণ এর ভ্যালু কত, 60 ডিগ্রি, অনুপাত কোণ বি এর ভ্যালু 60 ডিগ্রি, আচ্ছা কোণ সি এর ভ্যালু 60 ডিগ্রি, সব অনুপাতের চিহ্ন। আচ্ছা 60 একে 60, 60 একে 60, 60 একে 60, তাহলে কী বেরোলো আমাদের অ্যান্সার, কী বেরোচ্ছে 1:1:1, এটা আমাদের হয়ে যাবে অ্যান্সার, 7 দাগের অ্যান্সার। ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে জানাবে। 8 দাগের অঙ্কতে দেখো কি বলেছে, 8 দাগের অঙ্কতে বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। ঠিক আছে, তাহলে পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত যদি 7:9 হয়, মানিকবাবুর বয়স আবার বলে দিচ্ছে যে 72 বছর হলে পুলকবাবুর বয়স কত হবে। ঠিক আছে, যখন এই ধরনের অঙ্কগুলো দেবে তোমাদেরকে, তখন এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে একটু অনুপাতে তো লিখবো, অনুপাতকে লেখা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অনুপাতের লেখাকে আমরা বাই দিয়েও লিখতে পারি, তাই তো। তাহলে এটাকে আমরা এইভাবে সাজাবো। ঠিক আছে, দেখে নাও এই অঙ্কটাকে আমরা এই ফরম্যাটটায় সাজাবো। হচ্ছে 8 দাগের অঙ্ক, আমরা লিখব পুলক বাবু বয়স বাই মানিক বাবুর বয়স। ঠিক আছে, এই দুটো যখন আমরা লিখব, তাহলে অনুপাত এদের লিখে দিয়েছে, অনুপাত কত বলেছে 7, পুলকবাবু যেহেতু সামনে তাই ওনার অনুপাতটা উপরটা প্রথমেরটা হবে আর নিচেরটা হবে মানিকবাবুর। তাহলে এটাকে একটু দাগ দাগে বাড়িয়ে দেবো, তাহলে পুলকবাবুর বা মানিকবাবুর বয়সের অনুপাত আমরা লিখে ফেলেছি, সমান চিহ্ন দেবো। এইভাবেই সাজাবে তোমরা পরীক্ষাতেই। ঠিক আছে, কারণ এটা বড় কোশ্চেন নয়, শর্ট কোশ্চেন। তো বলেছে মানিকবাবুর বয়স, দেখো তোমাদের বইতে বলে দিয়েছে না যে মানিকবাবুর বয়স 72 বছর হলে, তাহলে মানিকবাবুর বয়স কত বলে দিয়েছে, মানিকবাবুর বয়স বলে দিয়েছে না 72, তাহলে এই নিচটাতেই লিখবো আমরা 72 বছর হয়েছে না। ঠিক আছে, এইবার একটা জিনিস মনে ভাবো যে এখানে এদের সঙ্গে কিছু একটা এখানে বসবে, কোন একটা সংখ্যা, যে তার সাথে গুণের সম্পর্কে হয়ে এই ভ্যালুটা আসবে, মানে 72 বেরোবে। তাহলে 9-এর সাথে কত আমি গুণ করব যে 72 আসবে, সবাই জানি 8 নং 72, তাই তো। তাহলে নিচে যদি 8 গুণ করি, সেম ভ্যালুটা উপরে 8 গুণ করতে হবে। ঠিক আছে, এটা আমরা গুণ করলাম। এবার যারা গুণ জানবে না তারা কি করবে, 9 দিয়ে 72কে সাইডে নিয়ে গিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করবে, তাহলে 8 নং 72 বেরোবে, তাই তো। তাহলে যে 8টা বেরোলো, এই 8টা দিয়ে আমি উপরেরটাকেও গুণ করব, নিচেরটাকেও গুণ করব, তাহলে উপরেরটা গুণ করলে 7-8 কত হয়, 56। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের জানতে চেয়েছে যে পুলক বাবুর বয়স কত, অতএব পুলক বাবুর বয়স সমান সমান 56 বছর। ঠিক আছে, পরের অঙ্কটাতে দেখো কি বলেছে, 9 নম্বর অঙ্কতে। 9 নম্বর অঙ্কতে বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইয়ের দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটার দাম কত হবে লিখি। তাহলে দুটো বইয়ের দামের অনুপাত দিয়ে দিয়েছে, আচ্ছা প্রথম বইটার দাম দিয়ে দিয়েছে, সেম আগের মতনই অঙ্কটা হবে। ঠিক আছে, দেখো অঙ্কটাকে আমরা যদি করি, এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক, তাই তো 9 নম্বরের অঙ্ক। তাহলে আমরা লিখছি প্রথম বই, আমরা যেহেতু চিনি প্রথম বই বাই দ্বিতীয় বই। আমি তোমাদের বলেছিলাম যে অনুপাতের সম্পর্ক থাকলে সেটাকে আমরা এরকম দাগ দিয়ে, এই দাগটাকে বাই বলা হয়, বাই দিয়ে লিখতে পারি। তাহলে সমান সমান আমি লিখতে পারবো তো যে 2/5, একটু দাগটাকে বাড়িয়ে দেবে, সমান চিহ্ন দিয়ে লিখবে ওপরে। প্রথম বইয়ের দাম বলে দিয়েছে দেখো 32.20, তাই তো। আচ্ছা, তাহলে 2-এর সাথে কত আমি গুণ করলে 32.20 হয় জানি, যদি না জেনে থাকি তাহলে এইটা তো আমরা বলতেই পারি যে
এটাকে দেখো, যারা জানবে না তারা কী করবে, যারা জানবে না, আমি জানি এটা কত হবে, তো যারা জানবে না তারা এভাবে ভাগটা করবে, 32.20 ভাগ করে নেবে 2 দিয়ে। তাহলে 16 দুগুণে 32 আমরা সবাই জানি। আচ্ছা 16 মিলে গেল, 16 দুগুণে 32, সরি মিলে গেল। পয়েন্টটাকে ওপরে তুলে দিলাম, তার 10 দুগুণে 20 মিলল অঙ্কটা। আচ্ছা তাহলে 16.10, তাহলে এখানে 16.10, তো নিজেও নিশ্চয়ই 16.10 গুণ করবো। তাহলে এবার বলো 5 10 50, আমি শর্টকাটে করছি পয়েন্ট দিয়ে, 5 ছিল 80, ঠিক আছে। তাহলে আমাদের কত টাকা বেরোলো, 80.50 পয়সা। তাহলে আমরা লিখবো এখানে অতএব যে দ্বিতীয় বইটির দাম হবে 80.50 টাকা। হয়েছে? বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটাকে? কিচ্ছু না, এগুলো সহজ অঙ্ক। তারপরে দেখো কি বলেছে, যে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22.7, ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি, ঠিক আছে। তো দেখো যখন আমরা এই অঙ্কটা করব তাহলে আমাদেরকে আগে নিশ্চয়ই এরকমভাবে সাজাতে হবে, আর তার সাজানোর আগে আমাদের এখানে বুঝতে হবে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 2 মিটার 1 ডেসিমিটার, তাহলে এখানে দেখো ইউনিটটা সেম নেই, তো নিশ্চয়ই আমরা আগে এখানে ইউনিটটাকে চেঞ্জ করে নেব। তা বৃত্তের ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে লিখে নেব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 2 মিটার আর 1 ডেসিমিটার। তাহলে এবার তোমরা বলো 2 মিটারকে আমরা ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে, মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হয়, তোমরা নিশ্চয়ই শিখেছো। আর একটা যেহেতু ডেসিমিটারে রয়েছে তাই একটা যোগ করে দেবো এখানে, ঠিক আছে। তাহলে 10 দুগুণে 20 যোগ 1 সমান সমান 21 ডেসিমিটার। বুঝতে পারলে কি করলাম? কিচ্ছু না, শুধু আমি ইউনিটটাকে চেঞ্জ করেছি এই জায়গাতে। 2 মিটার 1 ডেসিমিটার ছিল, সেটাকে আমি 10 দিয়ে 2 এর সাথে গুণ করেছি, 20 হয়েছে, আর একটা যোগের সম্পর্কে থাকবে কারণ এটা তো ডেসিমিটারে রয়েছে, তাহলে এটাকে ডেসিমিটারে নিয়ে গেলাম আমরা। বুঝতে পেরেছো? এইবার লিখবো আমরা আসল অঙ্কতে আসবো, যে এবার লিখবো বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস সমান সমান, তাহলে অনুপাতটা কত দিয়েছে 22/7, এই দাগটাকে একটু বাড়িয়ে নেব। এইবার আমি আমাদের একটা বের করে ভ্যালু দিয়ে দিয়েছে, যেটা কি বৃত্তের ব্যাসের ভ্যালু কত বেরিয়েছে 21। তাহলে বলো 7-এর সাথে কত গুণ করবো যে 21 বেরোবে, 3 7 21, তাহলে 3 হচ্ছে, তাহলে এর সাথেও নিশ্চয়ই 3 গুণ করবো, তাহলে 3/22 66। তাহলে আমরা লিখতে পারি অতএব বৃত্তের পরিধি সমান সমান 66 ডেসিমিটার, ঠিক আছে। এবার ডেসিমিটার তো আমাদের অ্যান্সারটা থাকলে হবে না, আমাদের এটা মিটারে নিয়ে যেতে হবে, তাহলে এটাকে কী দিয়ে ভাগ করব, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই আমাদের বেরোবে কীরকম, যে 6 মিটার আর 6 ডেসিমিটার। ওকে, তাহলে দেখো আমরা যদি 66 ডেসিমিটারকে যদি 10 দিয়ে ভাগ করি, 6 10 60 বেরোবে নিশ্চয়ই, 6 পড়ে থাকে, এই 6 মিটার আর 6 ডেসিমিটার হয়ে গেল, ঠিক আছে। এটার ইউনিট হয়ে যাবে মিটারে, কারণ 10 দিয়ে ভাগ করেছি আর ডেসিমিটারে পড়ে থাকবে, ঠিক আছে। এইভাবে আমাদের অঙ্কটা সলভ হলো, এটা আমাদের অ্যান্সার। এর পরের যে অঙ্কটা দিয়েছে দেখো, বলেছে যে কি আমাদের সপ্তম শ্রেণীর 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে, ঠিক আছে। আচ্ছা ভালো, দিয়ে বলেছে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে দেখো এই অঙ্কটাকে আমি এভাবে লিখতে পারি, তো যে ধরো অঙ্কটাকে আমি এভাবে লিখতে পারি, 11 নম্বর অঙ্ক এটা আমাদের, তাই তো। তাহলে বলেছে যে সপ্তম শ্রেণীর 150 জনের মধ্যে 90 জন, তাহলে লিখতে পারি
সপ্তম শ্রেণীর মোট ছাত্রছাত্রী অনুপাত অঙ্কন প্রতিযোগিতায় প্রতি অঙ্কন প্রতিযোগীর অনুপাত সমান সমান দিয়ে আমি এটা লিখতে পারতাম, মোট ছাত্রছাত্রী হচ্ছে 150 জন, অনুপাত দিয়ে আমি লিখে দিলাম 90 জন। ঠিক আছে, তাহলে এখানে আমি 0 0 কাটতে পারি, 3 3 9, 3 5 15। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সপ্তম শ্রেণীর মোট ছাত্রছাত্রী যদি 5 জন হয়, সেখানে অঙ্কন প্রতিযোগিতার নাম দিয়েছে 3 জন। বুঝতে পারলে? এমনিভাবেই আমরা এবার ষষ্ঠ শ্রেণীরটা বার করব। তাহলে এখানে লিখছি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী অনুপাত অঙ্কন প্রতিযোগী অনুপাত কত হবে? এখানে বলেছে 140 জন মোট ছাত্রছাত্রী, আর তার মধ্যে 80 জনের নাম দিয়েছে। তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলে আমাদের 0 0 কাটলে দেখো 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটা যাবে না, 2 দিয়ে কাটতে হবে। 4 দুগুণে 8 আর 7 দুগুণে 14, তাই তো? তাহলে 7:4। এইটুকুনি কি বুঝতে পেরেছো? যদি এইটুকুনি বুঝতে পারো, এর পরের বার দেখো, এর পরের স্টেপে দেখো আমরা কি করব। এখানে লিখবো অতএব, তো এবার আমরা লিখবো, এখানে লিখবো আমরা সপ্তম শ্রেণীর প্রতিযোগীর ভাগহার। ঠিক আছে, ভাগহার মানে হচ্ছে মোট ছাত্রছাত্রীর মধ্যে কতজনা সেই প্রতিযোগিতায় নাম দিয়েছে। মোট ছাত্রছাত্রী 5 জন, তার মধ্যে প্রতিযোগিতায় নাম দিয়েছে 3 জন। ঠিক আছে, তাহলে এত অংশ আমরা লিখতে পারলাম। আর এমনিভাবেই ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগীর ভাগহার কত বেরোবে? মোট ছাত্রছাত্রী 7 জন যদি ধরি, তার মধ্যে 4 জন নাম দিয়েছে, এত অংশ। এইবার এখানে আমাদের বলেছে অঙ্কতে যে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তোমরা কি এখান থেকে বলতে পারবে কোন শ্রেণীতে প্রতিযোগিতা বেশি, ষষ্ঠ না সপ্তমে? বলতে পারবে না, কারণ কি? এখানে দেখো নিচের হরগুলো সমান নেই, তাই না? এইখানে 5 রয়েছে আর এখানে 7 রয়েছে। তাহলে আমাদের কে কম বা কে বেশি যখন দুটো ভগ্নাংশের মধ্যে বার করতে হবে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের হরের গুলোকে সমান করতে হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি হর সমান করতে যাই, তাহলে নিশ্চয়ই আমি বলবো এখানের 5 যেটা রয়েছে এটাকে নিচের হর মানে 7 দিয়ে গুণ করে দিতে হবে, তেমনি ওপরেরটাকেও। আর নিচে এখানে 7 রয়েছে, এটাকে এই 5টা দিয়ে এই দুটোকেই নিশ্চয়ই গুণ করে দিতে হবে, তাই না? তাহলে এটাকে যদি আমি করি, এখানে দেখো লিখবো এভাবে, দেব সপ্তম শ্রেণীর প্রতিযোগীর ভাগহার সমান সমান 3/5। এটাকে নিশ্চয়ই আমি বলেছি 7 দিয়ে গুণ করব, কারণ নিচের বিপরীত যে ভগ্নাংশ রয়েছে সেইটা দিয়ে, তাই তো? তাহলে এটাকে গুণ করলে 5 7 35 হবে, আর 3 7 কত হবে? 3 7 21 হবে। ঠিক আছে, এত অংশ বেরোলো। তাহলে এখানে লিখবো ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগীর ভাগহার হবে 4/7। এটাকে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করব, এটাকে যদি 5 দিয়ে গুণ করি আমাদের দাঁড়াবে 5 7 35 আর 5 4 20। এইবার দেখো তুমি এখান থেকে বলতে পারবে যে 35 জনের মধ্যে 20 জন আমাদের নাম দিয়েছে আর ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে, আর 35 জনের মধ্যে 21 জন নাম দিয়েছে সপ্তম শ্রেণীর ক্ষেত্রে, তাই না? এখানে এইবার আমরা বলতে পারবো কে কোন শ্রেণী কম নাম দিয়েছে আর কোন শ্রেণী বেশি নাম দিয়েছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী প্রতিযোগিতায় বেশি নাম দিয়েছে। তাহলে আমরা লিখব অতএব সপ্তম
শ্রেণীর প্রতিযোগী অনুপাত ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগী, তাহলে সপ্তম শ্রেণীর বেরিয়েছে 21 আর ষষ্ঠ শ্রেণীর বেরিয়েছে 20। এটাকে কাটা যাবে? কাটা যাবে না। তাহলে এখান থেকে অতএব বলতে পারি অতএব সপ্তম শ্রেণীর প্রতিযোগী বেশি, নাম দিয়েছে অঙ্কন প্রতিযোগিতায়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরের যে অঙ্কটা দিয়েছে সেটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং দুটি সংখ্যার গসাগু, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। এটা হচ্ছে প্রথম অঙ্কগুলোর মতনই। তো এখানে লিখে নেব যে 12 নম্বর দিয়ে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যার অনুপাত দিয়েছে 5/7, তাই তো। এবার এদের গসাগু বলে দিয়েছে, যখন গসাগু বলে দেবে তখন সংখ্যাগুলো বার করা খুবই সহজ। কী করতে হবে, যেটা অনুপাত দিয়ে দেবে তার সাথে গসাগুকে গুণ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে গুণ করে দিলে 5 তেরং 65, 7 তেরং 91। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম সংখ্যা কত বেরোলো 65 আর দ্বিতীয় সংখ্যা বেরোলো 91। এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। ওকে, আজকের মতন এইখানেই আমরা ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পরবর্তী ভিডিও পেতে নিচে কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে।